নমস্কার বন্ধুরা, আজ আবার একটা প্রতিবেদন নিয়ে চলে এসেছি আমরা। তো আজকের প্রতিবেদনে থাকছে বাংলাদেশের এই সার্জিদ আলম আবার আমাদের নিয়ে কথা বলা স্টার্ট করেছে। আর বাংলাদেশের তরফ থেকে জামাতপন্থী যারা রয়েছে এবং জিহাদি যারা রয়েছে তারা প্রচুর পরিমাণে ওয়ার্নিং দিচ্ছে যে বাংলাদেশ আর ভারতের বর্ডারে যে এখন বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের শুভেন্দু অধিকারী, তার ডিসিশনে বাংলাদেশ খুব অখুশি হয়েছে। ডিসিশনটা কি ছিল? ডিসিশনটা হচ্ছে আমাদের যে 2000 কিলোমিটার বর্ডার ছিল তার মধ্যে বেশিরভাগটাই তোমার ফেন্সিং করা হয়ে গেছিল। যে 500 থেকে 600 কিলোমিটার জায়গাটা ছিল সেটা ফেন্সিং করা ছিল না। সেইটার মানে যে অনুমতিটা দেওয়ার পর থেকেই বাংলাদেশ থেকে মানে হুমকি ধুমকি শুরু হয়ে গেছে। আচ্ছা, প্রথমে সার্জিদ আলমের ভিডিওটা দেখো। তাদের বিজেপির রাজনীতি করছে, উগ্র সাম্প্রদায়িকতার রাজনীতি করছে। এই রাজনীতিতে তারা যে পরিমাণে মুসলিম বিদ্বেষ নিয়ে এসেছে, যে পরিমাণে জ্বালাও পোড়াও করছে, খুন করছে, ভারতকে উদ্দেশ্য করে স্পষ্ট করে কিছু কথা বলতে চাই। শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশ আগামীতে যদি বাংলাদেশের দিকে আধিপত্যবাদের চোখ দিয়ে তাকাতে চায়, শোষণের মানসিকতা দিয়ে বন্ধুত্ব গড়তে চায়, সেই দেশের সাথে বাংলাদেশের কোনোদিন বন্ধুত্ব সম্ভব না। এখানে সার্জিদ আলম বলছে যে ভারতে যে আমাদের বিজেপি গভর্নমেন্ট রয়েছে যে সাম্প্রদায়িকতা রাজনীতি করছে, এটাতে ওখানে মানে আমাদের এখানকার মুসলমানদের ক্ষতি হবে। প্রথমত বিজেপি গভর্নমেন্ট 20খানা রাজ্যে আমাদের দেশে কাজ করছে। 20খানা রাজ্যে তারা সরকার চালাতে, তো 20খানা রাজ্যে নিশ্চয়ই মুসলমান থাকে। তো দেশের যারা মুসলিম তাদের তো কোনো ভয় নেই, কিন্তু যে সমস্ত ইল্লিগাল ইমিগ্রেন্টসরা আমাদের দেশে ঢুকে রয়েছে, ইল্লিগালি বাংলাদেশি রোহিঙ্গিয়া, তো তাদেরকে আমরা আমাদের দেশে রাখবো না। একটা ক্লিয়ার কাট আমাদের দেশের যে রাষ্ট্র প্রধান রয়েছে, আমাদের দেশের যে ফরেন মিনিস্ট্রি রয়েছে, সেখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অতএব সার্জিদ আলমের বক্তব্যে তো পুরো দেশ অশান্ত হয়ে যাবে না। আচ্ছা, হঠাৎ করে আমাদের স্টেটে সরকার চেঞ্জ হওয়ার পরে বাংলাদেশে তোলপাড় হচ্ছে কেন? বেসিক্যালি একটা ব্যাপার মাথায় রাখতে হবে। যখন আমাদের এই 500 থেকে 600 কিলোমিটার রাস্তাটা ফেন্সিং করা ছিল না, এখান থেকে অবিলম্বে বাংলাদেশি রোহিঙ্গিয়ারা আমাদের দেশে এসে ভোট দিত এবং তারা এখানে এসে বিভিন্ন রকম ইল্লিগাল কাজ করতো। আচ্ছা, আর একটা কারণ হচ্ছে এখানে যারা তস্কর মানে যারা করে, যারা এখান থেকে মাল পরিবহন করে, মানে ইল্লিগাল রুটস যেগুলো থাকে, ইল্লিগাল রুটসে যে জিনিসপত্র এখান থেকে পাচারকারী, বেসিক্যালি পাচারকারী যারা রয়েছে তারা মুশকিলে পড়ে গেছে। বিগত 50 বছরে এই ওয়েস্ট বেঙ্গলে পাচারকারীদের সংখ্যা কিন্তু বেড়েছে এবং তারা কিন্তু ফুলে ফেপে উঠেছে। ইভেন তারা বাংলাদেশের থেকে এসে এখানে পাচার করে তারা পলিটিক্যাল পার্টির সাপোর্টে কিন্তু একটা বিশাল এম্পায়ার তৈরি হয়েছে। হঠাৎ করে বিজেপি গভর্নমেন্ট আসার ফলে এই সমস্ত পাচারকারীর যে এম্পায়ারটা ছিল সেটা কিন্তু একটা রিস্কে পড়ে গেছে। এই যে 500 থেকে 600 কিলোমিটার জায়গাটা যেটা ফেন্সিং করা ছিল না, এখান থেকে অবিলম্বে তারা পাচার করতো। আমরা আগেও দেখেছি যে ত্রিপুরা থেকে পাচার করছে, আসাম থেকেও পাচার হতো, কিন্তু বেসিক্যালি যে বেশি পাচারটা হতো সেটা কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে হতো। আচ্ছা, এর ফলে কি হয়েছে? এর ফলে এদের যে পুরো এম্পায়ারটা রয়েছে, পুরো ইকোসিস্টেমটা রয়েছে, এটা একটা মানে রেড অ্যালার্টে চলে এসছে। আর ফেন্সিং করার পর কি বাংলাদেশের থেকে পাচার আসবে না, বা আমাদের দেশ থেকে বাংলাদেশে পাচার যাবে না? অবশ্যই হবে, কিন্তু সেটা কিন্তু অনেকটা কম লেভেলে। কারণ ত্রিপুরা যে বর্ডারটা আমরা দেখেছি, ত্রিপুরার বর্ডারে কিন্তু পুরো ফেন্সিং করা, ওখান থেকে পাচার হয় না? অবশ্যই হয়, কিন্তু খুব কম সংখ্যক। আসাম থেকেও পাচার হয়, কিন্তু খুব কম সংখ্যক। ওয়েস্ট বেঙ্গল থেকে বেশি পাচারটা হতো। কি 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 পাচার হতো? প্রথমত আমাদের দেশ থেকে কিছু কিছু এমন জিনিস আছে যেগুলোর উপর ট্যাক্স বাংলাদেশে বেশি বা আমাদের দেশে বেশি, সেখান থেকে আমাদের দেশ থেকে পণ্য ওই দেশে ইল্লিগাল রুটে পাচার করলে সেই জিনিসটা তারা 20 টাকায় বেচতে পারতো। যেটা ট্যাক্স রুটে গেলে সেটার দাম 30 টাকা হতো, সেটা তারা 20 টাকায় বেচতো। কিন্তু এখন এই ফেন্সিংটা দেওয়ার পরে সেই সমস্ত জিনিসগুলো সেগুলো কিন্তু এখন ওখানে লিগাল ভাবে যেতে হবে। এমনও হয়েছে ভারতের যে সবুজ সাথী সাইকেল, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল আগের যে গভর্নমেন্ট ছিল সে সবুজ সাথী সাইকেল দিত, সেই সবুজ সাথী সাইকেল এই ইল্লিগাল রুট থেকে বাংলাদেশের বাজারে ছড়িয়ে গেছিল। মানে অ্যাকচুয়ালি সাইকেলটা দেওয়া হতো আমাদের দেশের স্টুডেন্টদের, যেটা আমিও পেয়েছি এবং তোমরাও যারা নতুন আছো তারা পেয়েছো। তো তা সেই সাইকেলগুলো বাংলাদেশে পাচার হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখেছি। তো এই সমস্ত জিনিসগুলো যেগুলো রয়েছে বড় বড় জিনিস, সেগুলো কিন্তু পাচার করা মুশকিল হয়ে যাবে। কিন্তু যে মাদক দ্রব্য জিনিসগুলো যেগুলো পাকিস্তান থ্রুতে বাংলাদেশ হয়ে আমাদের দেশে ঢুকতো, সেই সেই জিনিসটাও কিন্তু বন্ধ হতে চলেছে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, তুমি জিও পলিটিক্যাল যখন ম্যাপটা দেখবে তখন বুঝতে পারবে যে হঠাৎ করে বাংলাদেশ, নেপাল, তারপরে তোমার শ্রীলঙ্কা, মালদ্বীপস, এরা ভারতের কেন এগেনস্ট হচ্ছে? বেসিক্যালি চায়নার এখানে বিগ গেম চলছে এবং আমেরিকারও বিগ গেম চলছে। কাইন্ড অফ কি? প্রথমত ডোনাল্ড লু যে ছিল, স্ক্রিনে তোমরা ফটোটা দেখতে পাচ্ছ, ডোনাল্ড লু কিন্তু পাকিস্তানের যে আগের প্রধানমন্ত্রী ছিল, যে পূর্ব ক্রিকেটার ইমরান খান,
তার সত্তাটাকে হাঁটানোর পেছনে ডোনাল্ড লুর কিন্তু অনেক বড় হাত ছিল। এবং 2024 সালে চৌঠা আগস্ট যখন শেখ হাসিনার সরকার পড়ে যায়, তখন কিন্তু এই ডোনাল্ড লুর কথাটা কিন্তু বারবার উঠে এসেছে। বা এখানে আমেরিকার স্বার্থ কি রয়েছে? আমেরিকা মায়ানমারকে কন্ট্রোল করার জন্য এই আমাদের যে সাউথ ইস্ট এশিয়ার রিজনে যেই জায়গায় বাংলাদেশ বিলং করছে, এখানে একটা নতুন ক্রিশ্চিয়ান কান্ট্রি করতে চায়। তো এর জন্য বাংলাদেশ এবং ভারতের একটা দ্বন্দ্ব দরকার। সেই কারণে আমেরিকা কিন্তু বাংলাদেশে এমন একটা শক্তিকে বসিয়ে দিয়েছে, যেই শক্তি ভারতের ফেভারে না, ভারতের এগেনস্টে। এবং তারা তাদের নিজস্ব জিনিস দেখতেই পারে, তাদের নিজস্ব একটা স্বাধীনতা রয়েছে, যেহেতু তারা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তো তাদের স্বাধীনতা থেকেই যায়। কিন্তু একটা জিনিস বাংলাদেশের মানুষদের বুঝতে হবে যে ভারত থেকে বিভিন্ন রকম পণ্য কিন্তু ওখানে কিন্তু যায়। যেমন চাল, ডাল, তেল, নুন এগুলো কিন্তু রয়েছেই দৈনন্দিন জিনিস, এবং তার সাথে সাথে বিভিন্ন রকম হেভি ম্যাটেরিয়াল যেগুলো রয়েছে, যেমন ইস্পাতের এবং সিমেন্ট ম্যাটেরিয়াল যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু বাংলাদেশে যায়, বাংলাদেশে প্রডিউস হয় না। তো ভারতের সাথে যদি বাংলাদেশ ভাবে যে আমি অ্যান্টি করে নিজেদেরকে স্ট্যাবলিশ করে দেবো, তো তাদের এই ধারণা তারা যদি 10 বছর অ্যাপ্লাই করতে পারে, তাহলে তো খুব ভালো। কিন্তু আমাদের পক্ষে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে যেহেতু আমরা ভারতবাসী, আমরা আমাদের সিকিউরিটিটাকে সবার আগে দেখবো। সবার আগে যে সমস্ত পলিটিক্যাল পার্টির লিডাররা, হয়তো পলিটিক্যাল পার্টির হেড যারা রয়েছে তারা হয়তো জানতো না, কিন্তু গ্রাউন্ড লেভেলে তারা কাজ করতে, যারা পলিটিক্যাল পার্টির ওয়ার্কারগুলো আছে, তারা হয়তো বাংলাদেশের সাথে জড়িয়ে রয়েছে। সেই সমস্ত পলিটিক্যাল পার্টির লিডারদের এবং ভারত সরকারের একটা স্টেপ নিতে হবে। সেই সমস্ত লিডারকে আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আওতায় এনে সাজা দিতে হবে। কারণ আমরা জানি যে বিগত কত বছর ধরে আমাদের দেশে ইনফিল্ট্রেশন হয়েছে, এর মধ্যে ISIS, জামাত এবং বিভিন্ন রকম আতঙ্কবাদী সংগঠন যেগুলো রয়েছে, তারা কিন্তু আমাদের দেশে স্লিপার সেল হয়ে অ্যাক্টিভ হয়ে যেতে পারে যে কোনো সময়। এটার জন্য আমাদের জন্য একটা কিন্তু রেড অ্যালার্ট চলছে। আচ্ছা, এই যে আমাদের দেশের যে 600 কিলোমিটার আমাদের রাজ্যের শুভেন্দু অধিকারীজি যে স্যাংশন করেছে বর্ডারটা ফেন্সিং করার জন্য, এটা কিন্তু হেমন্ত বিশ্ব শর্মাও করেছে, বলেছে যে এটা একদম সুপরিকল্পনা। আর ওয়েস্ট বেঙ্গল আর আসামের যে কানেকশনটা হবে, এটা কিন্তু খুব অভূতপূর্ব হবে। কারণ বাংলাদেশকে এখন বিজেপি সরকার চালিত দেশ, মানে রাষ্ট্রবাদী শক্তিগুলো চারিদিক থেকে ঘিরে ফেলেছে। এই কারণের জন্য বাংলাদেশের যে সমস্ত জামাতপন্থী লিডাররা রয়েছে বা আতঙ্কবাদী যারা লিডাররা রয়েছে, তারা কিন্তু এই ঘটনাগুলোকে ঠিকভাবে নিচ্ছে না এবং কিছু কিছু ফেক নিউজ ছড়াচ্ছে। যেমন পাকিস্তানের এক মসজিদ ভাঙা হয়েছে, সেই ভিডিওটা অনেক বছর আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। সেই ভিডিওটাকে নিয়ে ভারতের বলে চালিয়ে দেওয়া হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। কারণ কি? কারণ যাতে আমাদের এখানকার যারা মুসলিমরা রয়েছে তাদেরকে উত্তপ্ত করে একটা হিন্দু মুসলিম রাইট লাগানো যায়। তো এই সমস্ত ভিডিও থেকে সবাই অ্যালার্ট থাকবে। কারণ যখন টুইটারে ভিডিও পোস্ট হয়, তখন ডেট অ্যান্ড টাইম দেখিয়ে দেওয়া যাবে যদি পুরোনো ভিডিও হয়, কিন্তু নতুন যদি ভিডিও ফেসবুক বা ইউটিউবে আপলোড হয়, সেটা কিন্তু দেখায় না, টুইটারে সেটা দেখিয়ে দেয়। সবার আগে যে কোনো প্ল্যাটফর্মে যদি তুমি অ্যাক্টিভ থাকো, সেই প্ল্যাটফর্মে যদি কোনো ফেক ভিডিও আসে, অ্যাকাউন্টটা চেক করবে। যদি অ্যাকাউন্টটা দেখো বাংলাদেশ বা পাকিস্তান বা নেপাল বা শ্রীলঙ্কার, তাহলে বুঝে যাবে যে এটা ইল্লিগাল ইমিগ্রেন্টসরা আমাদের দেশে রাইট বাঁধানোর জন্য এটা করছে। তো সবার আগে আমাদের যে সাইবার সেল রয়েছে তাকে অ্যাক্টিভ হতে হবে এবং এই সমস্ত অ্যাকাউন্টগুলোকে ফাইন করে তাদেরকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। আচ্ছা, এর ফলে আমাদের দেশের কি লাভ হবে? যে আমাদের দেশে যে সমস্ত সংখ্যালঘু মুসলমান রাষ্ট্রবাদী মুসলিমরা রয়েছে, তাদেরকে ভড়কানো, তাদেরকে উত্তপ্ত করা, মানে একটা আটকানো যাবে, একদিক থেকে আটকানো যাবে। আর এই সমস্ত মুসলমানদের যারা পলিটিক্যাল সাপোর্ট দেয়, সেই সমস্ত পলিটিক্যাল লিডারকেও অ্যাওয়ারনেসে থাকতে হবে। কারণ এদেরকে উস্কানি দিয়ে আমাদের দেশে যদি হিন্দু মুসলিম রাইট লাগে, তাহলে কিন্তু খুব খতরনাক বিষয় হবে। আর বাংলাদেশ এটা বেশি করে কারণ করছে, কারণ আমরা জানি যে বিজেপি সরকার সেন্ট্রালেও রয়েছে এবং রাজ্যেও চলে এসেছে। এর ফলে আমাদের রাজ্যে কিন্তু একটা হিউজ লেভেলের ইনভেস্টমেন্ট রয়েছে। আমি গতকালের ভিডিওতে বলেছি তোমাদের যে গুগলের একটা ইনভেস্টমেন্টের কথা চলছে ইনিশিয়াল স্টেজে। আর একটা বড় ইস্পাত কোম্পানি যে লোহা টোহা বানায়, সেই কোম্পানি কিন্তু ভারতে মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে একটা গ্রিন সিগন্যাল দিয়েছে যে তারা ওয়েস্ট বেঙ্গলে ইনভেস্ট করতে ইচ্ছুক আছে। আচ্ছা, এটাতে কি করছে বাংলাদেশ থেকে, যে তারা আমাদের দেশে যারা রাষ্ট্রবাদী মুসলমান রয়েছে বা সংখ্যালঘু মুসলমান রয়েছে, তাদেরকে একটা ভুল ইনফরমেশন দেখিয়ে হিন্দু মুসলিম রাইট লাগালে কোনো ইনভেস্টার আমাদের দেশের বা বাইরের আমাদের রাজ্যে ইনভেস্ট করতে আসবে না। এই কারণের জন্যই কিন্তু তারা এই কাণ্ডগুলো করছে। তো এই সমস্ত জিনিস থেকে আমাদের কিন্তু অ্যাওয়ারনেস থাকতে হবে। তো মোটামুটি তোমাদের বোঝাতে পারলাম যে বাংলাদেশ কি পরিকল্পনা করছে, বা পাকিস্তান কি পরিকল্পনা করছে, বা চায়না কি পরিকল্পনা করছে, আর ইউএসএ কি পরিকল্পনা করছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।